নমস্কার, দূরদর্শন কেন্দ্র আগরতলা। খবর পড়ছি জয়দীপ গোস্বামী। আজকের বিশেষ বিশেষ খবর হলো, ইউনেস্কোর তালিকাভুক্ত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান প্রামারান মন্দির পরিদর্শন প্রধানমন্ত্রীর। রাজ্যের উন্নয়ন ও আত্মনির্ভরতা অর্জনে কর রাজস্বের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বললেন মুখ্যমন্ত্রী। দেশ বিদেশে ৩০০-র বেশি কোম্পানি নিয়ে আগামীকাল শুরু হচ্ছে দুদিনের বিজনেস কনক্লেভ। প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন সরকারের উন্নয়ন, জনকল্যাণ ও দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ১২ বছর বললেন সাংসদ রাজীব ভট্টাচার্য। আগামীকাল কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের মুখোমুখি হবে মরক্কো। এবারে বিস্তারিত সংবাদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রবো সুবিয়ান্তোকে সঙ্গে নিয়ে যোগ্যকার্তার ইউনেস্কোর তালিকাভুক্ত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান প্রামারান মন্দির পরিদর্শন করেন। দুই নেতা নবম শতাব্দীতে তৈরি প্রাচীন মন্দির চত্বরটি পরিদর্শন করেন। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধান শিব মন্দিরে প্রার্থনাও করেন। মন্দিরের সমাবেশে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন পবিত্র স্থানগুলিতে ভগবান শিবের সঙ্গে সংযোগ স্থাপন করতে পেরে তিনি ধন্য। তিনি আরও বলেন, প্রামারান মন্দির পরিদর্শন তাকে সংস্কারের কাজ শুরু করারও সুযোগ করে দিয়েছে। এটি অত্যন্ত সৌভাগ্যের বিষয় বলে বর্ণনা করেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি প্রবোও বলেছেন, প্রামারান মন্দির ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে শতবর্ষ প্রাচীন সভ্যতার বন্ধনের প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে। তিনি মন্দির চত্বরটির সংরক্ষণ ও পুনরুদ্ধারে সমর্থনের জন্য ভারতকে ধন্যবাদ জানান। পাশাপাশি তিনি আরও বলেন, সংস্কৃতি দুই দেশকে সংযুক্তকারী সেতু হিসেবে কাজ করে চলেছে। चाहे उज्जैन महाकाल का पुनर्निर्माण हो या आज यहां पर आकर के करीब करीब 1000-1200 साल पुराना ब्रह्मा विष्णु महेश इन यादों को साथ जुड़ी हुई एक हमारी सांस्कृतिक विरासत का पुनरुद्धार और उसका रिनोवेशन का काम, उसका प्रारंभ करने का सौभाग्य भी मुझे मिला। मैं अपने आप में बहुत बड़ा भाग्यशाली मानता हूं। यहां के जीवन में, यहां की बातों में, यहां की हवा में एक संस्कृति की खुशबू है। वो खुशबू जो हम भारत की धरती पर पल पल अनुभव करते हैं। ये खुशबू हमारी सांस्कृतिक विरासत ये अपने आप में अपनत्व से जोड़ती है। 1200 साल मैं यहां के लोगों का हृदय से धन्यवाद करता हूं कि उन्होंने इतनी बड़ी विरासत को जिस प्रकार से संभाला है, जिस प्रकार से संवारा है और श्रद्धा भाव से किया है। इसलिए मैं इंडोनेशिया के नागरिकों का भी और अब तक रहे हुए सभी शासकों का भी मैं हृदय से अभिनंदन करता हूं। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 3 দিনের ইন্দোনেশিয়া সফর শেষে অস্ট্রেলিয়ার মেলবোর্নের উদ্দেশ্যে রওনা হলেন। 3 দেশ সফরের দ্বিতীয় পর্বে তিনি মেলবোর্নের উদ্দেশ্যে রওনা হয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে কথা জানিয়েছেন। তিনি আরও জানান, বন্ধুত্বের এক বিশেষ নিদর্শন হিসেবে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রবো সুবিয়ান্তো বিমানবন্দরে প্রধানমন্ত্রী মোদীকে বিদায় জানিয়েছেন। জয়সওয়াল আরও বলেন, ইন্দোনেশিয়া সফরটি সহযোগিতার মূল ক্ষেত্রগুলিতে উল্লেখযোগ্যভাবে সাফল্য এনেছে, যা ভারত ইন্দোনেশিয়া অংশীদারিত্বকে আরও শক্তিশালী করেছে এবং ভবিষ্যৎ সহযোগিতার জন্য একটি উচ্চাভিলাষী কর্মসূচি নির্ধারণ করেছে।
রাজ্যের উন্নয়ন ও আত্মনির্ভরতা অর্জনে কর রাজস্বের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ত্রিপুরা সরকারের কর সংগঠনের 50 বছর পূর্তি উপলক্ষে আজ আগরতলার প্রজ্ঞা ভবনে আয়োজিত সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি বলেন, বিকশিত ত্রিপুরা হলেই বিকশিত ভারত হবে। বর্তমানে রাজ্যের বাজেটের মাত্র প্রায় 15% নিজস্ব কর ও কর বহির্ভূত রাজস্ব থেকে আসে। বাকি অংশের জন্য কেন্দ্রের উপর নির্ভর করতে হয়। তাই করদাতার সংখ্যা ও রাজস্ব সংগ্রহ আরও বাড়ানোর উপর গুরুত্ব দেন তিনি। মুখ্যমন্ত্রী আরও বলেন, ডিজিটাল ইন্ডিয়ার সঙ্গে ডিজিটাল ত্রিপুরা গড়ে তোলা হচ্ছে এবং রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত পর্যন্তই অফিস ব্যবস্থা চালু হয়েছে। করদাতা বান্ধব পরিষেবা, স্বচ্ছতা ও প্রযুক্তির ব্যবহারের পাশাপাশি কর ফাঁকি রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার উপরও গুরুত্ব দেন তিনি। আমি শেষে আমি এটাই বলবো, আমাদের প্রতিটা স্টেট আত্মনির্ভর হতে হবে। সেলফ স্টেট যদি না হয় তো সেলফ কান্ট্রিও হবে না। তো একমাত্র সেটা সম্ভব হবে এই অর্থ যখন বেশি করে আসবে, অর্থ দেওয়ার অভ্যাস বেশি বাড়বে, তাহলে আমরা সব যে বিকশিত ত্রিপুরা সেটা আমরা করতে পারবো। এবং বিকশিত ত্রিপুরা করলে 2047 আমরা বিকশিত ভারত যে বাস্তবায়ন, সেখানে আমরা গুরুত্বপূর্ণ অবদান আমরা রাখতে পারবো। কর ফাঁকি যাতে না হয় তার জন্য ব্যবস্থা করতে হবে। এইভাবে হোক মিশন জিরো ফেক রেজিস্ট্রেশন, সেটা যেন অবশ্যই আমরা আরো শক্তভাবে সেটাকে করি। কিন্তু এই বাজেটের মাত্র আমাদের এই যে ট্যাক্স আমরা দিই, ত্রিপুরা নিজস্ব ট্যাক্স আমরা যেটা সংগ্রহ করি, সেই জায়গার মধ্যে ট্যাক্সেবল নন ট্যাক্সেবল সব মিলিয়ে 15% বাজেটের শুধু ত্রিপুরা স্টেট থেকে আমরা সেই জায়গায় আমরা মানে হেল্প করতে পারি। তাহলে আমাদের বাকি জায়গা তো সেন্ট্রাল উপর আমাদের নির্ভরশীল থাকতে হয়। তো সেই জায়গায় যদি দেখা যায় যে যারা ট্যাক্স পেয়ার বা ট্যাক্স দিচ্ছে না, তাহলে আলটিমেটলি আমরাই কিন্তু তার মানে ভুক্তভোগী হব। মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে ডিজিটাল ইন্ডিয়া, আমরাও ডিজিটাল ত্রিপুরা আমরা বলছি। আপনারা সবাই জানেন যে এখন আমরা কাজেই সব জায়গার মধ্যে এখন ডিজিটাল ব্যবস্থা, এতে করে আগামী দিনে আমাদের এই যে ট্যাক্স কালেকশন, ট্যাক্স দিতে গিয়ে আমাদের অনেক সুবিধা হবে। ত্রিপুরার এই রাজস্বের যে টাকা, তার প্রায় 85% বেশি আসে ট্যাক্সেস অর্গানাইজেশন থেকে। যতগুলো রাজস্ব আছে 85% এখান থেকে আসে। এবং শুধু তাই না, করদাতার সংখ্যাও অনেক কিন্তু বেড়েছে। আগে 2016-17 যদি আমি বেস লাইন ধরি, সেখানে সংখ্যা ছিল মাত্র 16,000, আর আজকে সেখানে দাঁড়িয়েছে 34,000। কিন্তু আমরা বলবো আরো যাতে করদাতা আরো বেশি বাড়ে, সেটা সম্ভব হবে যখন একদম ইজ অফ ডুইং বিজনেসের ব্যবস্থা যেহেতু আপনারা করেছেন, আমি নিশ্চিত যে আগামী দিনেও সেটা বাড়বে। নতুন জিএসটি কাঠামোয় কিছু ক্ষেত্রে করের হার 18% থেকে 5% নামিয়ে আনার ফলে উপকৃত হয়েছে ত্রিপুরার মতো ছোট রাজ্যের মানুষ। ত্রিপুরা সরকারের কর সংগঠনের 50 বছর পূর্তি উপলক্ষে আজ আগরতলার প্রজ্ঞা ভবনে আয়োজিত সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে কথা বলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। তিনি তার বক্তব্যে তুলে ধরেন গত কয়েক বছরে রাজ্যের করের পরিসংখ্যান। অনুষ্ঠানে এদিন মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রীর হাত ধরে করদাতাদের সুবিধার্থে বেশ কয়েকটি পোর্টালের উদ্বোধন হয়। সেই সঙ্গে রাজ্যের সেরা করদাতাদেরও জানানো হয় সংবর্ধনা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, ছিলেন চিফ কমিশনার অফ স্টেট ট্যাক্স চিরঞ্জীব আনন্দ, সেক্রেটারি ফাইন্যান্স প্রশান্ত কুমার গোয়েল প্রমুখ। We should now have the national song. Tax base growth rate increase করেছে 36,577 নাম্বারস, যেখানে এই ট্যাক্স বেস আমরা করতে পেরেছি। এবং সেখানে লাস্ট জিএসটির আগে 1319 কোর্স থেকে আমরা ইনক্রিজ করে 3,300 সামথিং কোর্স আমরা সেখানে করতে পেরেছি। এটা টোটাল আমাদের রাজ্যের যার মাধ্যমে যেটা আমরা করতে পারি, আমরা সেটা ভাবে আমাদের এভাবে এগিয়ে চলেছে। তো স্বাভাবিকভাবে এই ওই শুরুর সময় থেকে এই যাত্রাটা আমরা পৌঁছাতে শুধু এটা একটা স্বাভাবিক ছিল না, সেটাকে তৈরি করার জন্য, সেই জায়গায় আজকে পৌঁছানোর জন্য, এবং বিশেষত যাদের সহযোগিতাতে আমরা এই জায়গায় আসতে পেরেছি, সেটা অবশ্যই এখানে বসে আছেন এবং এর বাইরেও যারা রাজ্যে আছে, যারা ট্যাক্স পেয়ে, তারা বিভিন্ন সংস্থা, বড় বড় গভর্নমেন্ট অর্গানাইজেশন গুলো, এবং সেই সঙ্গে টোটাল বিজনেস যা বেড়েছে আজকে এত সংখ্যাতে,
এখন সকলের একটা সম্মিলিত প্রচেষ্টা আজকে আমরা আমাদের ত্রিপুরা ট্যাক্স অর্গানাইজেশন আমরা এই জায়গায় পৌঁছাতে পেরেছি। এটা শুধুমাত্র একটা ট্যাক্স কালেকশন নয়, এর জন্য এটার মাধ্যমে তো রাজ্যের সোশ্যাল ডেভেলপমেন্ট হয়। জনগণের সমস্যার দ্রুত ও কার্যকর সমাধান নিশ্চিত করার লক্ষ্যে আজ অনুষ্ঠিত হল মুখ্যমন্ত্রী সমাবেশ কর্মসূচির 69তম পর্ব। সরকারি বাসভবনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত নাগরিকদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তাদের বিভিন্ন সমস্যা ও আবেদন মনোযোগ সহকারে শোনেন। প্রতিটি বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে সংশ্লিষ্ট প্রশাসনিক আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ প্রদান করেন মুখ্যমন্ত্রী। জনগণের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার বলে সামাজিক মাধ্যমে জানান তিনি। রাজ্যের শিল্প প্রসারে আগামীকাল থেকে হাপানিয়ার আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে শুরু হচ্ছে দুদিনব্যাপী ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ। উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। উপস্থিত থাকবেন ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, রাজ্যের শিল্প বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা সহ মন্ত্রিসভার বিভিন্ন মন্ত্রী এবং পাবলিক সেক্টর আন্ডারটেকিংসের চেয়ারম্যানরা। এছাড়াও 9টি দেশের রাষ্ট্রদূত এবং হাই কমিশনারের পাশাপাশি উপস্থিত থাকবেন ভারত সরকারের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা ডক্টর ভি অনন্ত নাগেশ্বরন এবং ভারত সরকারের বিশেষ সচিব কেশব কুমার পাঠক প্রমুখ। আজ সাংবাদিক সম্মেলন করে কথা জানান মন্ত্রী শান্তনা চাকমা। তিনি জানান বিদেশের 10টি কোম্পানি সহ 300-এরও বেশি কোম্পানি কনক্লেভে অংশ নেবে। বিনিয়োগের জন্য এখনো পর্যন্ত 189টি আগ্রহপত্র পাওয়া গেছে। রাজ্যের পর্যটন, শিক্ষা, আইটি, ফুড প্রসেসিং, রাবার, আগর, উড, বাঁশ ইত্যাদি ক্ষেত্রে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন টিআইডিসির চেয়ারম্যান নবাদুল বণিক, শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে। উল্লেখ্য, কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল ভিডিও কনফারেন্সের মাধ্যমে কনক্লেভে অংশ নেবেন। আমাদের এই অনুষ্ঠানটি উদ্বোধন করবেন আমাদের এই রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মানিক সাহাজি মহাশয়। সঙ্গে থাকবেন বিসি মাধ্যমে থাকবেন আমাদের কেন্দ্রীয় মন্ত্রী ইন্ডাস্ট্রিয়াল কমার্স ডিপার্টমেন্টের পীযূষ গোয়েলজি থাকবেন এবং শরীরে উপস্থিত থাকবেন আমাদের উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন এবং যোগাযোগ বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী শ্রী জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়াজি উপস্থিত থাকবেন এবং থাকবেন আমাদের এই রাজ্যের মন্ত্রীগণরা উপস্থিত থাকবেন, মাননীয় মন্ত্রীগণরা উপস্থিত থাকবেন। পাশাপাশি আমাদের রাজ্যের পাবলিক সেক্টর সংস্থাগুলোর চেয়ারম্যানগণরা উপস্থিত থাকবেন। 189টি বিনিয়োগের আগ্রহপত্র আমরা পেয়েছি। 70,000 কোটি টাকারও বেশি কিন্তু আমাদের প্রাথমিক বিনিয়োগের প্রস্তাব এবং আমাদের এমওইউ সংগ্রহ আমাদের দপ্তরের এবং যারা রিলেটেড দপ্তরে রয়েছে তারা কিন্তু সেই ব্যবস্থা করেছেন। राजस्थान के जैसे मैडम ने मिनिस्टर ऑफ कॉमर्स एंड इंडस्ट्रीज को लिखा है कि ये तीनों प्रोजेक्ट जो हमारा आईसीपी सबरूम और हमारा मैत्री सेतु और निश्चिंतपुर रेलवे, ये तीनों जल्दी चालू किया जाए। রাজ্যে এসে পৌঁছলেন ভারতের নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনার মোহাম্মদ রিয়াজ হামিদুল্লাহ। আগরতলায় রেল স্টেশনে তাকে স্বাগত জানান রাজ্যের নিযুক্ত বাংলাদেশ সহকারী হাই কমিশনার সহ রাজ্য সরকারের উচ্চ পর্যায়ের আধিকারিকরা। আগামীকাল থেকে শুরু হওয়া দুদিনব্যাপী ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভে অংশ নিতেই তাঁর এই রাজ্য সফর। প্রাচীন ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন গোমতী জেলার উদয়পুরের পাড়ার বাসিন্দা ডক্টর হরেকৃষ্ণ আচার্য। দেশ বিদেশের বিরল মুদ্রা ও পাণ্ডুলিপি রয়েছে তাঁর সংগ্রহে। তার এই সংগ্রহ ইতিহাস প্রেমী ও নতুন প্রজন্মকে সমৃদ্ধ করবে। দেখুন এ নিয়ে একটি প্রতিবেদন। উদয়পুর রমার্স স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক ডক্টর হরেকৃষ্ণ আচার্য একাধারে গবেষক, লেখক, সাহিত্যিক ও বাউল শিল্পী। তিনি প্রায় 25 বছর ধরে বিরল মুদ্রা ও পাণ্ডুলিপি সংগ্রহ করে আসছেন। তার সংগ্রহে রয়েছে 347টি পাণ্ডুলিপি। বাউল সঙ্গীতের বিরল বাদ্যযন্ত্র রয়েছে তার সংগ্রহে। তারই সংগ্রহশালার নাম রেখেছেন পুঁথি সংগ্রহশালা। তিনি 15টি বই লিখেছেন। নতুন প্রজন্মের কাছে ইতিহাসকে পৌঁছে দেওয়াই লক্ষ্য বলে জানান তিনি। 1976 সাল থেকে বিরল মুদ্রা ও পাণ্ডুলিপি সংগ্রহ করছেন তিনি। তার সংগ্রহে রয়েছে ব্রিটিশ ভারত, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, স্বাধীন ভারতের বিভিন্ন রাজ্যের মুদ্রা, ব্রিটিশ ভারতের মুদ্রা, আরও কত কি। পাণ্ডুলিপির জন্য আমি সারা ত্রিপুরা ঘুরেছি। ঘুরতে ঘুরতে আমার মনে হলো আরো যা পারি সংগ্রহ করি। দেখা গেল বাংলা লোকগীতির প্রাচীন যন্ত্রপাতি, তবে সব মুদ্রা ত্রিপুরাতে পাই নাই।
মুদ্রা আমি কিনে এনেছি। এখন আমার কাছে আছে 347টা ম্যানুস্ক্রিপ্ট। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বাংলা সাহিত্যের ইতিহাসে স্থান পাওয়ার মতো আরেকটা বই আছে, পুঁথি আছে। দীর্ঘ গবেষণা ও সংগ্রহের স্বীকৃতি স্বরূপ 2010 সালে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে তাকে সম্মানিত করা হয়। তারই সংগ্রহের মাধ্যমে ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরাই মূল লক্ষ্য বলে জানান। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও তিনি নিজের সংগ্রহ তুলে ধরেছেন। তারই গবেষণা এবং সংগ্রহশালার জন্য প্রশংসা ও স্বীকৃতি মিলেছে। তিনি এখন এই সংগ্রহশালার রক্ষণাবেক্ষণের জন্য রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। সংগ্রহশালা বলতে ওই পাণ্ডুলিপি, কয়েন আর এই প্রাচীন লোকগীতির যন্ত্রপাতি, এগুলাই। ত্রিপুরা সরকার যদি উদয়পুরে একটা সংগ্রহশালা করে না, আমার এগুলো নিয়ে একটা সংগ্রহশালা গড়ে উঠতে পারে। 347খানা পাণ্ডুলিপি চারটিখানি কথা নাকি? রাজ্য সরকারের তত্ত্বাবধানে একটি সরকারি সংগ্রহশালায় ওনার সংগৃহীত বিষয় স্থান পাবে, এই আশা নিয়েই উনি দীর্ঘ এত বছর ধরে 80-র দশক থেকে তিনি কাজ করে যাচ্ছেন। উদয়পুরের সংগ্রহশালা থেকে আমি শ্যামসুন্দর দত্ত, দূরদর্শন সংবাদ, ত্রিপুরা। 2027 সালের জনগণনাকে সামনে রেখে গোমতী জেলার মাতাবাড়ি আরডি ব্লকে জনগণনার দায়িত্বে নিয়োজিত কর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ চলছে। জনগণনার কাজ সুষ্ঠু, নির্ভুল ও সময়মতো সম্পন্ন করার লক্ষ্যে এই প্রশিক্ষণের আয়োজন করেছে ব্লক প্রশাসন। এতে মাতাবাড়ি আরডি ব্লকের জনগণনা কর্মী ও সুপারভাইজারদের নিয়ে 4টি ব্যাচে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের জনগণনার নির্দেশিকা, তথ্য সংগ্রহের পদ্ধতি, মোবাইল অ্যাপের ব্যবহার এবং মাঠ পর্যায়ে কাজের বিভিন্ন বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এক সাক্ষাৎকারে পঞ্চায়েত এক্সটেনশন অফিসার মিঠুন ভৌমিক জানান, জনগণনা দেশের উন্নয়ন পরিকল্পনা, বিভিন্ন সরকারি প্রকল্প বাস্তবায়ন এবং নীতি নির্ধারণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই জনগণনা কর্মী ও সুপারভাইজারদের দক্ষ করে তুলতে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। সুপারভাইজারদের নিয়ে আমাদের এই জনগণনার 2027-এর কাজ শুরু হয়ে গেছে। আমরা টোটাল 4টা বেচে এই প্রশিক্ষণ শিবির শুরু করেছি। আমাদের 2 নম্বর বেচ অলরেডি শেষ হয়ে গেছে এবং 3 নম্বর বেচের কাজ চলছে, প্রশিক্ষণের কাজ চলছে। প্রেস ইনফরমেশন ব্যুরো আগরতলার উদ্যোগে আজ অনুষ্ঠিত হল বার্তালাপ কর্মসূচি আগরতলা প্রেস ক্লাবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার, এমবিবি কলেজের প্রাক্তন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর রতন দেব, অধ্যাপক পরেশ দেবনাথ, পিআইবি আগরতলা রাজ্য কার্যালয়ের প্রধান পিনাকি সরকার সহ অন্যান্যরা। বক্তব্য রাখতে গিয়ে সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকারের গত 12 বছর উন্নয়ন, জনকল্যাণ ও দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার 12 বছর। মোদী সরকারের শাসনকালে ডিজিটাল লেনদেনের সাফল্য তুলে ধরে তিনি বলেন, ইউপিআই এখন বিশ্বের বহু দেশে চালু হয়েছে এবং আরও অনেক দেশ এই ব্যবস্থা গ্রহণে আগ্রহ দেখিয়েছে। একই সঙ্গে মুদ্রা ও জনধন যোজনার সাফল্য তুলে ধরে তিনি বলেন, বিগত বছরগুলিতে দেশের প্রায় 57 কোটি ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা ও ব্যবসায়ীকে 39 লক্ষ কোটি টাকার ঋণ দেওয়া হয়েছে, যার ফলে ভোকাল ফর লোকালের ভিত্তি আরও সার্থক রূপ পেয়েছে বলে উল্লেখ করেন তিনি। আমরা কোনোদিন ভাবতে পারিনি এরকম লেনদেন ডিজিটাল লেনদেনের মাধ্যমে আমাদের এটা হবে। এবং গত জুন মাস অবধি আপনারা যদি লক্ষ্য করে থাকেন, গত জুন মাস অবধি প্রতিদিনে 75 কোটি টাকা উপর এই ইউপিআই এর মাধ্যমে লেনদেন করা হয়। এবং আন্তর্জাতিক মানে আমাদের এই ইউপিআই যে ডিজিটাল ট্রানজেকশন, এটা প্রায় 10টারও বেশি দেশে এই আন্তর্জাতিক লেনদেনের সুবিধা করে দেওয়া হয়েছে। এবং আমাদের এই ইউপিআই যে আমাদের যে ট্রানজেকশন, ডিজিটাল ট্রানজেকশন, বিদেশিরাও অবাক হয়ে গেছে। এখন কয়েকটা দেশ আমাদের এই ইউপিআই যে ট্রানজেকশন সেটাকে অ্যাডপ্ট করার জন্য প্রপোজাল দিয়েছে। মুদ্রা যোজনা, বড় বড় ব্যবসায়ীরা আমরা দেখেছি অনেক সময় বড় বড় ব্যবসায়ীরা বড় বড় লোন পান। মোদীজি এই চিন্তা ভাবনা করেছেন, জনধন যোজনার অ্যাকাউন্টে যদি আমার গরিবরা টাকা পয়সা রাখতে পারে তাহলে গরিবদের জন্য ঋণের ব্যবস্থা করতে হবে। আমাদের এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই মুদ্রা যোজনায় যারা ছোট ছোট ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ী রয়েছে তাদেরকে মুদ্রা যোজনার মাধ্যমে লোন দেওয়ার ব্যবস্থা আমাদের দেশের প্রধানমন্ত্রী করেছে। এখন পর্যন্ত প্রায় 57 কোটি এই ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীকে লোন দিয়েছে, যার পরিমাণ
প্রায় ৩৯ লক্ষ কোটি টাকা এখন পর্যন্ত তাদেরকে দেওয়া হয়েছে। রাজ্যের প্রথম এবং উত্তর পূর্বাঞ্চলের বৃহত্তম গান্ধী সুগন্ধি তেল উৎপাদন কারখানা বাবা ট্রেডিং কোম্পানি পরিদর্শন করেন উত্তর জেলার জেলাশাসক চাঁদনী চন্দ্রন। উপস্থিত ছিলেন জেলার শিল্প দপ্তরের জেনারেল ম্যানেজার অঞ্জন দেববর্মা। এক সাক্ষাৎকারে জেলাশাসক জানান, প্রায় 1 বছর আগে একটি বহিরাজ্যের সংস্থা গান্ধী সুগন্ধি তেল উৎপাদন কারখানাটি স্থাপন করে। স্থানীয় মানুষ গান্ধী গাছের শিকড় সংগ্রহ করে কারখানায় বিক্রি করছেন। সেই শিকড় থেকে উন্নত মানের সুগন্ধি তেল উৎপাদন করা হচ্ছে। তিনি আরও জানান, এর মাধ্যমে জেলায় একটি নতুন শিল্পের বিকাশ ঘটেছে, পাশাপাশি স্থানীয় মানুষের জন্য কর্মসংস্থান ও অতিরিক্ত আয়ের নতুন সুযোগও সৃষ্টি হয়েছে। इसका सबसे बड़ा गंदगी ऑयल वाला इंडस्ट्री है। तो किशनवीर त्यागी साहब ने ये इंडस्ट्री 1 साल का करीब ये शुरू किया है और हमारा त्रिपुरा का बहुत सारा लोगों को डायरेक्टली और इनडायरेक्टली, हजारों लोगों को डायरेक्टली और इनडायरेक्टली ये जो प्लांट है इससे नौकरी मिलते हैं और उनका घर का ये चलाते हैं। तो ये आज इधर आके हमें बहुत आश्चर्य हुआ कि इतना एक बड़ा प्लान है हमारा इधर था, बट हमें इतना पता नहीं था कि ऐसा कुछ है। तो मैं GM DIC सर को भी धन्यवाद देना चाहती हूँ, उन्होंने ये इंडस्ट्री को हमारा नजर में लेके आया। মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের সুফল পাচ্ছেন সুবিধাভোগীরা। দক্ষিণ জেলার জোলাইবাড়ি ব্লকের শ্যামসুন্দর পাড়ায় এমনই এক অনুপ্রেরণামূলক উদ্যোগের নজির গড়েছেন 10 জন মহিলা। দেখুন এই নিয়ে একটি প্রতিবেদন। প্রশিক্ষণ, পরিশ্রম এবং আত্মবিশ্বাসকে পুঁজি করে আজ তারা শুধু নিজেদের পরিবারই নয়, অন্যদের কাছেও হয়ে উঠেছেন আত্মনির্ভরতার প্রতীক। জোলাইবাড়ি ব্লকে শ্যামসুন্দর পাড়ার 10 জন মহিলা 2025 সালে প্রশিক্ষণ গ্রহণের পর ত্রিপুরা আজীবিকা মিশনের সহায়তায় গঠন করেন শ্রীগোপাল NFC দল। লক্ষ্য ছিল নিজেদের কর্মসংস্থান তৈরি করা এবং পরিবারের আর্থিক অবস্থার উন্নতি ঘটানো। বর্তমানে এই স্বসহায়ক দলটি সুগন্ধযুক্ত ধূপকাঠি এবং বিভিন্ন আকর্ষণীয় ডিজাইনের মোমবাতি তৈরি করছে। গুণগত মান বজায় রেখে তৈরি হওয়া এসব পণ্যের চাহিদাও ক্রমশ বাড়ছে। পরিশ্রমের সুফলও মিলছে হাতে নাতে। নিজেদের আয়ের মাধ্যমে সংসারের দায়িত্ব সামলানোর পাশাপাশি ভবিষ্যতে আরও বড় পরিসরে ব্যবসা সম্প্রসারণের স্বপ্ন দেখছেন স্বসহায়ক দলের সদস্যরা। শুরুতে আমরা 2025-এর জুলাই মাসে আমরা 7 লাখ টাকা লোন পেয়েছিলাম, যেটা আমরা 2 লাখ টাকা মেশিনারি বাবদ আর 5 লাখ টাকা র মেটেরিয়ালের জন্য। ওটা দিয়ে আমরা 2025-এর জুলাই মাস থেকে 2025-এর নভেম্বর মাস পর্যন্ত আমাদের মেশিনারি, র মেটেরিয়াল ওগুলো আনার জন্য যে সময়টা ওটা আমরা নিয়েছি। 2025-এর নভেম্বর মাস থেকে আমরা 10 জন দিদি পুরা দমে কাজ শুরু করে দিয়েছি। আমাদেরকে হেল্প করেছে। আজকের দিনে আমরা যে স্বাবলম্বী হতে পেরেছি তার কারণে TRLM কে অনেক অনেক ধন্যবাদ। कोशिश है कि हमारी ये ड्रीम को, हमारी ये बिजनेस को, ये अगरबत्ती कैंडल मेकिंग को पूरी भारत की द्वारा हमारी त्रिपुरा से जो जुलाईबाड़ी ब्लॉक की नाम है वो उज्जवल की जाइए। और हमारी जो दीदी लोग के साथ है, जो हम एक टीम वर्क से काम करते हैं, तो वो टीम वर्क बहुत ही स्ट्रॉन्ग हो। তাদের নিয়মিত প্রশিক্ষণ দেওয়া ও ব্যাংক থেকে ঋণের ব্যবস্থা করে দেওয়া হয়েছে বলে জানান জোলাইবাড়ি ব্লকের লাইভলিহুড কোঅর্ডিনেটর ঘোষাল ধর। দিদি তাদের তরফ থেকে একটা রিকোয়েস্ট ছিল যে ওদের একটা ট্রেনিং প্রোভাইড করানো হোক, যেটা হলো ক্যান্ডেল অ্যান্ড আগরবাতি মেকিং এর। ওই ট্রেনিংটা কমপ্লিট হওয়ার পরে দিদিদের জন্য একটা NFC ফান্ডের ব্যবস্থা করা হয় ব্লকের তরফ থেকে। দিদি তারা নিজেদের মান্থলি অ্যাপ্রক্সিমেটলি ইনকাম 25 থেকে 35,000 টাকা প্রত্যেক মাসে করছে। সরকারি প্রশিক্ষণ, ব্যাংকের আর্থিক সহায়তা এবং নিজেদের অক্লান্ত পরিশ্রম, এই তিনে সমন্বয়ে শ্যামসুন্দর পাড়ার 10 জন মহিলা আজ আত্মনির্ভরতার এক সফল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাদের এই সাফল্য নিঃসন্দেহে এলাকার অন্যান্য মহিলাদেরও স্বনির্ভর হওয়ার পথে এগিয়ে যেতে নতুন করে উৎসাহ ও অনুপ্রেরণা যোগাবে। দক্ষিণ জেলা থেকে অর্ণব চক্রবর্তীর প্রতিবেদন, দূরদর্শন সংবাদ, আগরতলা।
পরিবেশকে পরিচ্ছন্ন ও দূষণমুক্ত রাখতে এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট রুলস 2026 শীর্ষক সচেতনতামূলক কর্মসূচি। আজ বিলোনিয়া পুর পরিষদের উদ্যোগে শচীন দেববর্মন অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানের সূচনা করেন দক্ষিণ জেলার জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। এছাড়া উপস্থিত ছিলেন নগর উন্নয়ন দপ্তরের বিশেষ সচিব অধিকর্তা ডক্টর তমাল মজুমদার, জেলা শাসক মোহাম্মদ সাজ্জাদ পি, পুর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র গোপ সহ জেলার প্রশাসনিক আধিকারিকরা। অনুষ্ঠানে গৃহস্থালী বর্জ্য পৃথকীকরণ, প্লাস্টিক বর্জ্য নিয়ন্ত্রণ, সঠিক বর্জ্য নিষ্পত্তি এবং পরিচ্ছন্ন শহর গড়ে তুলতে নাগরিকদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে পরিচালিত মুখ্যমন্ত্রী মৎস্য বিকাশ যোজনা এবং প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার মাধ্যমে কাঞ্চনপুর মহকুমার বহু মৎস্য চাষী আজ স্বনির্ভর। সরকারি সহায়তা, প্রশিক্ষণ এবং আধুনিক প্রযুক্তি নির্ভর মাছ চাষের মাধ্যমে তারা প্রগতিশীল মৎস্য চাষী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। কাঞ্চনপুর মহকুমার 10 আরডি ব্লকের শান্তিপুর এলাকার সফল মৎস্য চাষী অলজয় রিয়াং এবং জগদীশ রিয়াং জানান, মৎস্য দপ্তরের নিয়মিত প্রশিক্ষণ ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষের কৌশল আয়ত্ত করার ফলে তাদের উৎপাদন ও আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। 10 এলাকার সেক্টর অফিসার জনার্দন রিয়াং জানান, মৎস্য চাষীদের নিয়মিত কারিগরি পরামর্শ প্রদান করা হয়। কাঞ্চনপুর মহকুমার মৎস্য দপ্তরের তত্ত্বাবধায়ক অনিমেষ চাকমা জানান, মুখ্যমন্ত্রী মৎস্য বিকাশ যোজনার আওতায় মহকুমার 134 জন মৎস্য চাষীকে বিভিন্ন প্রজাতির মাছ চাষের জন্য আর্থিক ও কারিগরি সহায়তা প্রদান করা হয়েছে। বিজ্ঞান ভিত্তিক মাছ চাষের উপর এবং এক দিবসীয় অ্যাওয়ারনেস প্রোগ্রাম। মাছের খানি পাইছে, খৈল পাইছে, আর কিতা কিতি ওষুধও পাইছে, আমরা পুকুরও পাইছে, মাছও পাইছে সরকার দপ্তর থেকে। আমরা বছরে একবার আমরা জাল টানলে 20-25 হাজার এরকম টানে, তো বছরে 3-4 বার টানলে তো আমরা 2-3 লাখ এরকম পাই আর কি। বিড়ি শ্রমিকদের বিল প্রত্যাহার, ডিডিটি শ্রমিক, আশাকর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বৃদ্ধি ও নিয়মিতকরণের দাবিতে আজ উদয়পুর জেলা কংগ্রেস অফিস প্রাঙ্গণে এক গণ অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়। প্রদেশ কংগ্রেস অসংগঠিত শ্রমিক সংগঠনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বক্তব্য রাখেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, উদয়পুর জেলা কংগ্রেস সভাপতি টিটন পাল, অসংগঠিত শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি শান্তনু পাল, ওবিসি ডিপার্টমেন্টের রাজ্য সভাপতি মনোরঞ্জন দেবনাথ এবং ছাত্রনেতা আমির হোসেন সহ আরও অনেকে। বক্তারা অসংগঠিত শ্রমিকদের বিভিন্ন সমস্যা, সামাজিক সুরক্ষা, কর্মসংস্থান এবং শ্রমিক কল্যাণমূলক বিভিন্ন বিষয় তুলে ধরে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। ভারতীয় সেনাবাহিনী আজ আগরতলা মিলিটারি স্টেশনে ভেটেরান্স মিটের আয়োজন করে। 101 এরিয়া জেনারেল অফিসার কমান্ডিং এর সভাপতিত্বে আয়োজিত এই বৈঠকে 50 জনের বেশি প্রতিনিধি অংশ নেন। এর মধ্যে রয়েছেন প্রাক্তন সেনা বীর নারিস, নেক্টস অফ কিন, ভেটেরান্স ওয়েলফেয়ার অফিসার এবং সামরিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। এই বৈঠকে সেনা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার পাশাপাশি স্বাস্থ্য সেবা, কর্মসংস্থান এবং কল্যাণ সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়। বৈঠকে জেনারেল অফিসার কমান্ডিং জানান, প্রাক্তন প্রতিবন্ধী সৈনিক, বীর নারী সহ তাদের পরিবারের কল্যাণের প্রতি ভারতীয় সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ। বিশ্বকাপ ফুটবলে অব্যাহত লিওনেস মেসির মহাকাব্যিক খেলা। 2 গোলে পিছিয়ে পড়ে প্রত্যাবর্তন সম্ভব, এটা দেখা গেল আর্জেন্টিনা এবং মিশরের প্রি কোয়ার্টার ফাইনালের রুদ্ধশ্বাস ম্যাচে। শেষ বাঁশি না বাজা পর্যন্ত হার না মানা মানসিকতায় লড়াই করে মিশরকে 3-2 গোলে হারিয়ে শেষ 8-এ ছাড়পত্র অর্জন করে 3 বারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। একটা সময় 2 গোলে পিছিয়ে পড়া আর্জেন্টিনা বিপক্ষ শিবিরে একের পর এক পাল্টা আক্রমণ হেনে জয় হাসিল করতে পেরে তা অতি বড় সমর্থকও বিশ্বাস করতে পারেনি। মেসি ম্যাচে থাকলে অসম্ভবকে সম্ভব করা যায়, তা আবার প্রমাণিত হলো। এদিকে 72 বছর পর কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করল সুইজারল্যান্ড। শেষ 16 টান উত্তেজনাপূর্ণ খেলার কলম্বিয়াকে টাই ব্রেকারে 4-3 গোলে হারিয়ে 1954 সালের পর বিশ্বকাপের শেষ 8-এ পৌঁছল সুইজারল্যান্ড। আগামীকাল থেকে শুরু হচ্ছে বিশ্বের সেরা 8টি দলকে নিয়ে কোয়ার্টার ফাইনাল ম্যাচ। প্রথম দিনে ফ্রান্স প্রতিদ্বন্দ্বিতা করবে মরক্কোর। একটানা বৃষ্টি ও ঝড়ে রাজ্যের বিভিন্ন স্থানে স্বাভাবিক জনজীবন ব্যাহত, বাড়ছে বিভিন্ন নদীর জল। প্রশাসন থেকে সর্বত্র নেওয়া হয়েছে আগাম সতর্কতামূলক ব্যবস্থা। এদিকে করবুক যতনবাড়ি সড়কে ঝড়ে বড় বড় গাছ ভেঙে পড়ে 2 মহকুমার মধ্যে যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন, যদিও গোমতী নদীর জল ক্রমশ ঊর্ধ্বমুখী। এদিকে বাড়ছে ফেনী নদীর জল। অন্যদিকে দিনভর বৃষ্টিতে নাকাল ঊনকোটি জেলা সদর কৈলা শহরের জনজীবন। বাড়ছে মনু নদী ও তার শাখা লক্ষ্মী ছড়ায় জলস্ফীতি দেখা দিলেও বিপদসীমার অনেক নিচে জল প্রবাহিত হচ্ছে। এদিকে খোয়াই এবং তেলিয়ামুড়ায় 2 দিনের বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। খোয়াই নদীর বিপদসীমা 6 মিটার হলেও বর্তমানে 5.2 মিটারে নদীর জল প্রবাহিত হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে খোয়াই নদীর আশপাশ এলাকার বসবাসকারীদের সতর্ক করে মাইকিং করা হচ্ছে।
আগরতলা আবহাওয়া কেন্দ্রের পক্ষে আজ থেকে আগামী 10 জুলাই পর্যন্ত রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে এবং উত্তর পূর্ব আসামের উপর নিম্নচাপের ফলে ত্রিপুরায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর ফলে পশ্চিম গোমতী, খোয়াই এবং ধলাই জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় এই 4 জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া বাকি 4 জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া 10 জুলাই পশ্চিম গোমতী, খোয়াই, দক্ষিণ এবং সিপাহীজলা জেলায় ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এদিকে আজ বিকেল 5:30 পর্যন্ত এমবি বিমানবন্দরের আশপাশে বৃষ্টির পরিমাণ 55.3 মিলিমিটার। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। ইউনেস্কোর তালিকাভুক্ত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান প্রাম্বানান মন্দির পরিদর্শন প্রধানমন্ত্রীর। রাজ্যের উন্নয়ন ও আত্মনির্ভরতা অর্জনে কর রাজস্বের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বললেন মুখ্যমন্ত্রী। দেশ বিদেশের 300-র বেশি কোম্পানি নিয়ে আগামীকাল শুরু হচ্ছে দুদিনের বিজনেস কনক্লেভ। প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন সরকারের উন্নয়ন, জনকল্যাণ ও দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার 12 বছর বললেন সাংসদ রাজীব ভট্টাচার্য। আগামীকাল কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের মুখোমুখি হবে মরক্কো। খবর আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।